জাপানে স্টুডেন্ট ভিসায় যেতে ঠিক কত টাকা লাগতে পারে এই প্রশ্নটা কিন্তু সবার। চলুন আজকের একটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ হিসাব দেখা যাক। সত্যি বলতে জাপানি স্টুডেন্ট ভিসায় যাওয়ার কথা ভাবলেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে তা হল খরচটা কেমন। চলেন একদম পরিষ্কার একটা ধারণা নেওয়া যাক, যাতে কোনো কনফিউশন না থাকে। প্রায় দেখা যায় কি অনেকেই এজেন্সির চটকদার কথায় বিভ্রান্ত হয়ে যান আর পরে মনে হয় যেন ঠকে গেছেন। তাই আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খরচের জার্নিটা দেখব, যাতে পথে কোনো অপ্রত্যাশিত ধাক্কা খেতে না হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে প্রথম ধাপের খরচগুলো দিয়ে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এখানকার বেশিরভাগ টাকাই কিন্তু নন রিফান্ডেবল, মানে ফেরত পাওয়া যাবে না। ব্যাপারটা কি জানেন? এই যে ছোট ছোট খরচগুলো দেখছেন, যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ কোর্সের এনরোলমেন্ট ফি, ডকুমেন্টস ঠিকঠাক করা বা এজেন্সির প্রসেসিং ফি, এগুলো আলাদাভাবে দেখলে হয়তো কম মনে হয়, কিন্তু সব মিলিয়ে কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, যা প্রায় আমাদের হিসাবের বাইরে থাকে। তার মানে সব মিলিয়ে শুধু এই প্রাথমিক কাজগুলো সারতেই কিন্তু প্রায় ১ লাখ থেকে ১,৭০,০০০ টাকার মতো একটা বাজেট ধরে রাখতে হবে। এটা কিন্তু মেইন খরচেরও আগে। ওকে, প্রাথমিক ধাপ তো গেল। এবার যে খরচের কথা বলবো সেটাই কিন্তু এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ, বলা যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই টাকাটা তখনই দিতে হবে যখন জাপান থেকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি বা সংক্ষেপে সিওই চলে আসবে, এর আগে কিন্তু নয়। সাধারণত ১ বছরের টিউশন ফিয়ের জন্য ৫.৫ লাখ থেকে ৮.৫ লাখ টাকার মতো লাগতে পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু স্কুল আর কোর্সের ওপর নির্ভর করে বেশ কম বেশি হতে পারে। আর এখানেই সবচেয়ে জরুরি কথাটা বলে রাখি, কোনো অবস্থাতেই কোনো এজেন্সির মাধ্যমে টিউশন ফি পাঠাবেন না। এটা সবচেয়ে বড় অঙ্কের টাকা, তাই এটা সুরক্ষিত রাখাটা ভীষণ জরুরি। টাকাটা সবসময় নিজে সরাসরি স্কুলে পাঠাতে হবে। হুফ, ধরে নিলাম টিউশন ফি দেয়া হয়ে গেছে, ভিসাও হাতে চলে এসেছে, তার মানে কি সব খরচ শেষ? না, একদমই না। ফাইনাল স্টেজেও কিন্তু আরও কিছু বড় খরচ বাকি আছে। এই সময়টাতে মূলত এজেন্সিকে তাদের ফাইনাল সার্ভিস চার্জটা দিতে হয়। এরপর আছে জাপানে যাওয়ার জন্য প্লেনের টিকিট, আর সাথে নিজের জন্য টুকটাক শপিং আর গোছাগাছির খরচ। আচ্ছা, জাপান তো পৌঁছানো হলো, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তো আর পার্ট টাইম জব পাওয়া যায় না, তাই না? প্রথম কয়েকটা মাস চলার জন্যেও কিন্তু হাতে কিছু টাকা রাখাটা খুব জরুরি। এই টাকার মধ্যে থাকবে নিজের পকেট খরচ, মানে খাওয়া দাওয়া, যাতায়াত, এসব। আর সাথে থাকবে ডরমিটরির বুকিং মানি, যার মধ্যে সাধারণত ডিপোজিট আর প্রথম মাসের ভাড়াটা ধরা থাকে। সব মিলিয়ে জাপানে প্রথম ৩ মাস স্বস্তিতে চলার জন্য প্রায় ২.৫ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট হাতে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এতে করে জবের জন্য তাড়াহুড়ো করতে হবে না। তো আমরা ধাপে ধাপে সবগুলো খরচ দেখলাম: প্রাথমিক খরচ, টিউশন ফি, ভিসা পাওয়ার পরের খরচ, এমনকি জাপানে যাওয়ার পরেও প্রথম কয়েক মাসের খরচ। এবার তাহলে সব মিলিয়ে মোট কত দাঁড়াচ্ছে সেটা দেখা যাক। তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জাপানে স্টুডেন্ট ভিসায় যেতে মোট খরচটা আসলে কত? এখানে মোট খরচের একটা রেঞ্জ দেখতে পাচ্ছি। সবকিছু একদম কমের মধ্যে সারতে পারলেও কমপক্ষে ৯.৫ লাখ টাকা লাগবে। আর স্কুল বা অন্যান্য পছন্দের ওপর ভিত্তি করে এটা ১৬ লাখ টাকা বা তারও বেশি হয়ে যেতে পারে। এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, এই যে মোট হিসাবটা, এর মধ্যে কিন্তু শুধু ভিসা বা স্কুলের ফি নেই। জাপানে গিয়ে প্রথম কয়েক মাস চলার মতো ব্যক্তিগত খরচও যোগ করা আছে। এজন্যই হয়তো অঙ্কটা অনেকের ধারণার চেয়ে একটু বেশি মনে হতে পারে। পুরো ব্যাপারটা তো জানা গেল, কিন্তু নিজেকে নিরাপদ রাখাটাও তো জরুরি, তাই না? প্রতারণার হাত থেকে বাঁচতে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন কোনো টাকা দেওয়ার আগে সব খরচের লিখিত হিসাব নেওয়া, টিউশন ফিয়ের মতো বড় টাকা নিজে সরাসরি স্কুলে পাঠানো, আর কেউ যদি বলে সব আমরা দেখে নেব, এই ধরনের কথায় কান না দেওয়া। সব লেনদেন নিজের নামে করতে হবে আর তার রেকর্ড রাখতে হবে। খরচের একটা স্বচ্ছ ধারণা থাকলে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়, আর প্রতারিত হওয়ার ভয়ও থাকে না। এখন এই যে পুরো আর্থিক ম্যাপটা পাওয়া গেল, এরপর নিজের বাজেট গোছানোর জন্য প্রথম পদক্ষেপটা কী হতে পারে সেটা কিন্তু ভেবে দেখার বিষয়।